একজন মহিলা মুখ্যমন্ত্রী আসছে, তো 34 বছরের সিপিএম এর শাসন থেকে আমরা মুক্তি পাবো এবং অনেকে আস্থা করে দিয়েছিল। আজকে তারা কিন্তু প্রায় নেই এবং ধরা যাক যারা সেই সময় এসেছিল তারা ওইখান থেকে আস্তে আস্তে করে সমর্থন করেছিল, তারা বেরিয়ে গেছে এবং কিছু কিছু মানুষ রয়ে গেছে যারা মিথ্যে কথাগুলোর ওই কেন্দ্রেই বারবার করে ঘুরপাক খাচ্ছে, কারণ তাদের নিজস্ব কোনো ইন্টারেস্ট আছে, উৎসাহ আছে। এরপর থেকে যে কটা ভোট হয়েছে, 2016 বলুন, 2019 বলুন, 2021 বলুন, 24 বলুন, প্রত্যেকটা সময় দেখা গেছে যে মানুষের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস চলে যাওয়ার পর উনি বিভিন্ন ধরনের মিথ্যে কথা, মানুষকে কনফিউজ করা, বিভিন্নভাবে উনি আশ্রয় নিয়েছেন। এইভাবেই ভোটের মোটামুটি তড়ি উনি এই বৈতরণী পার হয়েছেন। আজকে তার কিছুটা আমি নিদর্শন আমি আপনাদের কাছে কিছুটা রাখবো, যে এবারে আপনারা বুঝতে পারছেন এই ভোট কি করে। আগের বার ছিল বাংলার মেয়েকেই চাই, তো এইটাতে উনি বৈতরণী পার হয়েছিল। এবং এত মহিলাদের ওপর অত্যাচার, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে লাস্ট 15 বছরে একটা মহিলা এখনো পর্যন্ত বিচার পায়নি, একটা না। কিন্তু যারা দোষী তাদের কিন্তু অনেক উন্নতি হয়েছে, তারা কিন্তু তৃণমূল পার্টিতে থেকে বহাল তবিয়াতে ঘুরে বেরিয়েছে। ভিকটিমরা কেউ এখনো পর্যন্ত বিচার পায়নি, কিন্তু তারপরে উনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে বিভিন্ন কিছু দিয়ে মহিলাদেরকে খেলা মেলাতে ক্লাবে টাকা দিয়ে উনি বৈতরণী পার হয়েছেন। এবং এখন নতুন একটা তৈরি হয়েছে যে উনি নতুন 2021-এ বেঁধে দিয়েছেন যে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছে, আমাদেরকেই বলছে, আমরা যারা বাংলায় রয়েছি। এটা কোনো বাংলার ভোটটা কিন্তু কোনো অন্য রাজ্যের সঙ্গে ভোট না, বাংলার ভোট বাংলার মানুষের ভোট, বাংলার নিজস্ব অধিকারের ভোট, বাংলার মানুষের জন্য বাংলার ভোট। সেখানে উনি অন্য রাজ্য থেকে বিভিন্নভাবে তাদের সঙ্গে তুলনা করে মিথ্যে কথা বলে উনি এই বৈতরণী বাড়াতে চাইছেন। উনি বাংলা ভাষা নিয়ে ভাষা আন্দোলন করতে চাইছেন। মানে ভাষা আন্দোলন হয়েছিল যখন যে সালে, মানে ভাষা আন্দোলনের একটা বড় ইস্যু ছিল, ভাষা আন্দোলন একটা ইমোশনাল জায়গা আছে প্রত্যেকের। কিন্তু এইবার বাংলাতে কিসের জন্য ভাষা আন্দোলন উনি শুরু করছেন, সেটা কিন্তু প্রত্যেকটা বাঙালিরা বলুন বা আমরা যারা বাঙালি রয়েছি বাংলাদেশে, আমরা কিন্তু এটা বুঝতে পারছি না কেন হঠাৎ ভাষা আন্দোলনের নাম করে উনি মানে কি বোঝাতে চাইছেন। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলায় বাঙালিয়ানা আর বাংলায় কথা বলা যারা বাংলাদেশি তাদেরকে উনি গুলিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে দেখেছি আমরা যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিয়েছেন, যে যারা যোগ্য, যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে তারা পাশ করে যারা চাকরি পেয়েছিল, আর যারা ঘুষ দিয়ে তাদেরকে মানে সাদা পেপার সই করে দিয়ে দিয়েছিল, তারা ঘুষ দিয়েছিল, ঘুষ দেওয়ার পরে তারা চাকরি পেয়েছিল। সেই যোগ্য অযোগ্য এত সুপ্রিম কোর্ট এত কিছু করার পরেও উনি কিন্তু কিছুতেই সেই অযোগ্যদের যে লিস্ট, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, সেটা কিন্তু বার করেননি। উনি কি বুদ্ধি খাটালেন যে তাদের তো নেতাদের নাম চলে আসবে, সেখানে একটাই উনি ভাবলেন যে যোগ্য অযোগ্য খিচুড়ির মতো চাল ডাল সব মিশিয়ে দাও, তাহলে কি হবে। এই জিনিস বের করা যাবে না, এই জিনিস বের করতে গেলে এখন অনেক কিছু চলে আসবে, সেটা আনা সম্ভব নয়। এবং সেখানে অনেক যোগ্যরাও মারা পড়বে, অযোগ্যরা তো মারা পড়বে, সেখানে আরো বিদ্রোহ হবে এবং সেই বিদ্রোহের জন্য হয়তো এই বিচার ব্যবস্থায় সবকিছু বন্ধ হয়ে যাবে। তাহলে অযোগ্যরাও সেই চাকরিতে বহাল তবিতে থাকবে। আজকে দেখুন সবাই রাস্তার মধ্যে বসে আছে। ঠিক সেরকম ভাবে যোগ্য অযোগ্যের পর উনি নেক্সট স্টেপ নিয়েছেন, নেক্সট ওনাকে পার হতে হবে 2026-এর বৈতরণী। সেই জন্য বাঙালিদের অস্মিতা নিয়ে কথা বলছেন এবং বলছেন যে বাইরে বাঙালিদের ওপর নাকি অত্যাচার হয় এবং ইনি বলছেন পরিকল্পিতভাবে নাকি বাংলায় বাঙালিদের ওপর বা বাংলার বাইরে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে। বাংলার কথা বলছেন না, কিন্তু এই যত কিছু ঘটনা ঘটে গেছে, আমি যদি রিসেন্টকার কথা বলি, কারণ মানুষের মেমোরি খুব শর্ট থাকে, মানুষ মনে রাখতে পারে না, আমি রিসেন্টকার কথা বলি। মুর্শিদাবাদে হিন্দুরা যারা ছিল তারা কিন্তু হরগোবিন্দ দাস এবং তার ছেলে, তারা কিন্তু বাঙালিই ছিল, তারা কিন্তু বাংলায় কথা বলতো। একবারের জন্য দেখেছেন যে তাদের নিয়ে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলতে, যে বাঙালি ভাষী মানুষকে মেরে ফেলা হয়েছে মুর্শিদাবাদে? বলেননি। আজ আরজি করের মতন জায়গায় সেই ডাক্তার মেয়েটি কিন্তু বাঙালি ছিল। দেখেছেন কখনো সেই বাংলা ভাষার মেয়েটিকে কখনো তাকে নিয়ে কথা বলতে? বলেনি, অন্যদিকে নিয়ে চলে গেছে, কেস ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছে। ফাঁসি চাই বলে রাস্তায় নেমে উনি পুরো কেসটাকে ঘেটে দিলেন পুরো।
মানে যে কোনো কিছু সত্যিকারের ঘটনা ঘটছে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হচ্ছে কি করে ঘেঁটে দেওয়া যায়, কারণ প্রত্যেকটা ইস্যুতে সেই দোষী তারই দলের মধ্যে রয়েছে, প্রভাবশালী লোকের মধ্যে রয়েছে। আজকে কসবা কাণ্ডে একটা যে মেয়েটার যেভাবে তার উপর অশালীনভাবে যেভাবে অত্যাচার হলো, আজকে সেই মেয়েটিও কিন্তু বাঙালি ছিল। আজকে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা দেখতে পাই মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, শহর কলকাতাও বাদ যাচ্ছে না, সেখানেও কিন্তু বাঙালি আছে। 26,000 যে চাকরি চলে গেছে যোগ্য অযোগ্য তাদের মধ্যেও বাঙালি রয়েছে, কই যোগ্যরা যারা রয়েছে তাদের জন্য তো উনি পথে নামাননি। এখন হচ্ছে যে উত্তরপ্রদেশ চলে যাচ্ছে, রাজস্থান চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, হরিয়ানা চলে যাচ্ছে, যে সেখানে নাকি বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এবং সেটা নিয়ে মিথ্যে ভিডিও প্রকাশ হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। কারণ বিহারের এই ভোটকে দেখে, ভোটের যে নামের তালিকা যে ফেক ভোটার আইডি বাদ গেছে, সেটা দেখে কম্পন শুরু হয়ে গেছে। ভূমিকম্প তো চারিদিকে হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সরকারের কম্পন শুরু হয়ে গেছে এবং তিনি বুঝতে পারছেন যে এইখানে যদি একবার হাত পড়ে নির্বাচন কমিশনটা নিরপেক্ষ কমিশন। উনি স্বীকার করুক না করুক, যদি ভোটে জিতেছিলেন বলে স্বীকার করেছিলেন গণতন্ত্রের জয় 2021-এ, আর যখন 2019-এ 18টা সাংসদ ছিল বলেছিল না নির্বাচন কমিশনের ইভিএম খারাপ আছে। 2024-এ বলেছিলেন গণতন্ত্রের জয় আছে, কারণ ওনারা 29টা এমপি পেয়েছিলেন। মানুষের ভোটকে উনি এই করছেন না, এখন উনি বলছেন নির্বাচন কমিশন মানে নিরপেক্ষ নয়। সেটা কি করে হতে পারে? নির্বাচন কমিশন একটাই তাদের, এই যে দেশের মধ্যে যত বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছেন তাদেরকে বিতাড়িত করতে হবে, এবং তার জন্য ওনার এত এত কম্পন কেন, এত ভয় কেন? ভয়টা সেখানেই যে এই ভোটের ওপর প্রায় 1 কোটির বেশি লোক ভোটে বাদ যাবে, নাম বাদ যাবে, এবং তার জন্য উনি বিভিন্ন ধরনের হরিয়ানা থেকে ভিডিও, নানা রকম ভিডিও করে উনি দিল্লি থেকে ভিডিও করে পাঠাচ্ছেন। দিল্লির অভিজ্ঞতা থেকে আমার মনে হয় তারা কেউ আসতে চায় না বাংলায়। যতদিন না বাংলায় সরকার বদল হবে, দিল্লির কোনো লেবার, কোনো শ্রমিক যারা এখান থেকে পরিবার নিয়ে চলে গেছে বা পরিবারকে রেখে গেছে, রোজগার করতে গেছে, একটা কেউ আসবে না। আপনি লিখে নিন, সাদা কাগজে লিখে নিন। তাদেরকে যদি আনতে হয় বাইরে, তাদেরকে পয়সা দিয়ে আনতে হবে কিছু বলার জন্য। সেদিন এই 2 দিন আগে যে মহিলা দিল্লি থেকে নিয়ে এসেছিলেন উনি একজন মুসলিম নারীকে, তাকে শুধুমাত্র পয়সা দিয়ে তাদেরকে স্ক্রিপ্ট তৈরি করে তাকে বলার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছিল। এবং দেখছিলেন কিভাবে তাদের আশেপাশের লোকেরা যারা বসেছিল তাদের মুখের এক্সপ্রেশন দেখেছিলেন, যখন সে মাঝে মাঝে ফাম্বেল করছিল, যখন সে মাঝে মাঝে পেছন দিকে জিজ্ঞেস করছিল যেন কোথায় থাকি, মুখস্থটা করতে পারেনি, কারণ সে তার তো এই ধরনের ঘটনা ঘটেনি, তাকে পয়সা দিয়ে করানো হচ্ছে। এবং টার্গেট কি করা হচ্ছে? মুসলমান একজন মহিলাকে নিয়ে আসা হচ্ছে। আপনারা ভাবুন, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা টার্গেট করছে পুরোপুরিভাবে যে ভারতীয় জনতা পার্টি নাকি মুসলমানদের ওপর অত্যাচার করছে খুঁজে খুঁজে। এটা নয়। ভারতীয় জনতা কেন্দ্রীয় সরকার আজকে যারা যারা বাংলাদেশি অসাংবিধানিক অবস্থায় ফেক রয়েছেন তাদেরকে খুঁজে বার করে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। একজন এখানে দেখুন, পার্থপ্রতিম রয়, তিনি একটা ভিডিও প্রকাশ করেছিলেন, সেখানে উনি তৃণমূলের লোক আছেন এবং সম্ভবত এমএলএ আছেন, এবং উনি 100 বার 5 বার ধরে উনি নিজের যে লেখাটা ভিডিওতে এই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন 5 বার ধরে ওটাকে এডিট করেছেন। একবার লিখেছেন যে ভিডিওটা দেখুন বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে হরিয়ানাতে, তারপর আবার লিখেছে যে এই ঘটনা আমার খুব একটা জানা নেই, তারপর লাস্টে লিখেছে যে এই ভিডিওটা না অ্যাকচুয়ালি হরিয়ানার অন্য একটা ঘটনার, মানে বস্তুতা স্বীকার করেছে। মানে আমরা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে এমনই ফেসবুক থেকে আমরা পাই যে কে এডিট করছে সেটাও পর্যন্ত পাওয়া যায়। তার মানে ভাবুন, মিথ্যা কথা বলতে বলতে এমন লেভেলে পৌঁছে গেছে, তখন সে বুঝতে পেরেছে যে আজকে যে কোনোভাবে ফেসবুক থেকে বিভিন্নভাবে সাইবার ক্রাইম সংস্থা যে কোনোভাবে তাকে আটক করতে পারে ভুল তথ্য দেওয়ার জন্য। সেই জন্য লাস্ট লাইনে আমি কিছুক্ষণ আগে জানতে পারি এই ভিডিওটি হরিয়ানার অন্য একটি ঘটনার। তার মানে এদের মালিক মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এদেরকে দিয়ে ফেক ভিডিও, ফেক নিউজ করে করে ছড়াচ্ছে। এবং আজকে দেখুন, মানে পুরোপুরিভাবে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা মিথ্যা, একটা নতুন, মানে একটা প্যারালাল মিথ্যে গভর্নমেন্ট হয় না,
মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক প্যারালাল একটা মিথ্যে গভর্নমেন্ট, একটা লায়ার গভর্নমেন্ট তৈরি করে রেখেছে পাশে পাশে। পুরো দেশ যখন একটা জায়গায় চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যে গভর্নমেন্ট একটা আলাদা করে তৈরি করেছেন। সেখানে সব কটা ভিডিও, সব কটা লোক পুরোটাই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, মিথ্যে কথা বলছে, মিথ্যে ভিডিও প্রচার করছে, এবং সেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং যেমন 23শে জুলাই নদিয়ার চাপড়া থেকে গ্রেপ্তার হয়েছিল রাসেল ইসলাম নামে এক বাংলাদেশি। সে বাংলাদেশের পঞ্চগড় বাসিন্দা। কয়েক বছর আগে অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিল। মানে বাংলাদেশ থেকে তারা আসছে, এসে তারা বিভিন্নভাবে ভোটার আইডি কার্ড, পয়সা দিয়ে জাল ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এইসব বানিয়ে নিচ্ছে, বানিয়ে নিয়ে বিজনেস খুলে ফেলছে, নামও বদলে দিচ্ছে, নামও একটা হিন্দু নাম লিখে দিচ্ছে, নামও বদলে ফেলছে, নিজের পরিচয় বদলে ফেলছে। কি করতে? এখানে এসে এবং সারা ভোট দিচ্ছে, এবং এই সকল ভোট দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বৈতরণী পার হচ্ছে। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর পছন্দ করছে না। 9 জুলাই 2025 থেকে মুর্শিদাবাদ থেকে 3টে বাংলাদেশি গ্রেপ্তার হন, যার মধ্যে একজন আওয়ামী লীগের নেতা ছিলেন। 26শে জুলাই বনগাঁ থেকে এক বিএনপি নেতা গ্রেপ্তার হয়। সে 3 দশক ধরে ভুয়ো পরিচয়পত্র তার শাশুড়িকে মা হিসাবে পরিচয় দিয়ে ভারতে ভারতে এসেছিল। 2025 27শে জুলাই সীমান্ত পেরোনোর সময় নদিয়ার বিএসএফ এর হাতে ধরা পড়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। মানে বলুন, কত লোক তারা এখানে ধরা পড়ছে, আর ইনি এখানে জ্ঞান দিচ্ছেন যে ওরা নাকি বাঙালি। বাংলাদেশের লোকেরা সবাই বাংলায় কথা বলে, সেখানে বাংলাটা একটা মানে তাদের মূল ভাষা। দোকানপাটে সেখানে ইংরেজি ব্যবহার হয় না, সেখানে বাংলাই ব্যবহার হয়। তা বলে এই নয় যে সে সব বাংলাদেশিরা আর আমরা যারা বাংলায় রয়েছি তারা এক। আমরা আলাদা দেশ, আমরা কোনো ধর্মশালা নয়। আমরা ধর্মশালার মধ্যে সবাইকে প্রবেশ করতে দেব না। যারা রোহিঙ্গা থাকবে, অনুপ্রবেশকারী থাকবে, অলরেডি শুরু হয়ে গেছে। হরিয়ানাতে আপনারা ভিডিও দেখেছেন, অলরেডি সবাইকে যারা অনুপ্রবেশকারী আছে সব আউট, সব এখান থেকে বেরো। এটাই করা উচিত। কারণ আমার বাড়ির যারা সদস্য রয়েছেন, আমার যারা পরিবার রয়েছেন, তাদেরকে প্রোটেক্ট করা আমাদের কর্তব্য। আমরা ধর্মশালা বানিয়ে রাখিনি যে যারা এসে এখানে অবৈধ কাজ করবে, রোহিঙ্গারা অবৈধ কাজ করবে, বিভিন্নভাবে মহিলাদের ওপর হয়ে আসছে। দেখবেন যে কজন বেশিরভাগ মহিলাদের ওপর অত্যাচার করে তারা বাংলাদেশ পালিয়ে যায়। 10 বছর আগেকার ঘটনা, রানাঘাটে একজন 65 বছরের নানের ওপরে নৃশংসভাবে অত্যাচার করেছিল, এবং তারপরে সে বাংলাদেশ পালিয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার 2 দিন পরে কোনো কিছু করেনি পুলিশ। 2 দিন তাকে সময় দেওয়া হয়েছিল বাংলাদেশ পালানোর জন্য, ওই দিক থেকে বর্ডার দিয়ে পালিয়ে গেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে পালিয়ে যাওয়ার পর তারপরে উনি গেছিলেন, সেখানে সবাইকে বিক্ষোভ দেখানো হয়েছিল। সুতরাং উনি যেভাবে ভেবেছেন যে বাংলাদেশিদেরকে আর বাঙালিদেরকে একসঙ্গে করে দেবেন, আমার মনে হয় প্রত্যেকটা পশ্চিমবাংলায় যারা বসবাস করেন, যারা রয়েছেন, তারা জানুন যে একটা বিরাটভাবে একটা চক্রান্ত চলছে। আমাদের ভূমিকে আস্তে আস্তে দখল করিয়ে দেওয়ার পালা চলছে। এরা আসবে, এই সরকার এসছে, এবার চলে যাবে 1 বছর পর, কিন্তু পরবর্তী সরকারের জন্য আমাদের জন্য আজকে কি রেখে যাবে? মানুষকে থাকতে দেবে না। যেভাবে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তো সেই জন্য আমার মনে হয় ব্যবস্থা করা উচিত। যেমন এখানে সতেরোই মে 2024 বিজেপি আমাদের অভিজিৎ গাঙ্গুলি, আমাদের সাংসদ, একটি ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অশালীন মন্তব্য করছেন বলে দাবি করা হয়, এবং তৃণমূল এ বিষয়ে নির্বাচন কমিশন অভিযোগ করে। এবং তারপরে ভিডিওটি কি দেখা যায়? ভুয়ো। এরকম অনেক কিছু সন্দেশখালী ঘটনায় বলা হয়েছিল মহিলাদেরকে টাকা দিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে, ভিডিও তারা দিয়েছিল। পরবর্তীকালে যখন যাচাই করে নির্বাচন কমিশন, তখন দেখা গেছে এটা ভুয়ো। আজকে একজন মুসলমান একজন মেয়েটিকে নিয়ে এসে পয়সা দিয়ে তাদের দিল্লি থেকে তুলে এনে মিথ্যা কথা বলাচ্ছে, শুধুমাত্র ভোটের বৈতরণী পার হবে বলে। সেই জন্য আমরা প্রতিবাদ জানাই। এবং আপনারা দেখেছেন যে 24শে মে 2025 প্রগতি ময়দান থানায় সিভিক ভলেন্টিয়ার নীরাজ সিং কসবায় এক সাব ইন্সপেক্টরের পোশাক চুরি করে মদ্যপ অবস্থায় লোকজনকে হুমকি দিচ্ছিল। কোথাকার লোক ভাবুন, চলে গেছে কোথায়? প্রগতি ময়দান, সাব ইন্সপেক্টরের এই পরে। মানে ভেবে দেখুন, প্রত্যেকটা জিনিস তৃণমূলের পুরো ভুয়োর ওপর দাঁড়িয়ে আছে। ভুয়ো ভোটার আইডি কার্ড, ভুয়ো জাল আধার কার্ড, সব কিছু জাল। এবং এদের এই সরকারটা
পুরোপুরিভাবে জাল সরকার, এবং এরা বিভিন্নভাবে মানে মানুষকে মানে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছে। এবং এই এসআইআর যেটা হচ্ছে, যেটা করা হচ্ছে, প্রত্যেকটা পুরো দেশের মধ্যে যে এসআইআর চলবে, আজকে দেখছেন তৃণমূলের সবাই সাংসদে গিয়ে দাঁড়িয়ে আছে, এসআইআর চলবে না। কেন চলবে না? কারণ যে কটা সাংসদ দাঁড়িয়ে আছে না, তারাও না আজকে সেই ভোটগুলো পেয়েছেন। কেউ কেউ বলছেন, সাংসদ বলছেন যে প্রধানমন্ত্রী কি করে হলেন তাদের ভোটে। আমিও তো বলতে পারি যে 2021-এ মুখ্যমন্ত্রীও তো তাদের ভোটে হয়েছেন। আমরা যত এগিয়ে যাব তত আমরা নিজেদেরকে আস্তে আস্তে ত্রুটিগুলোকে ঠিক করতে করতে যাব। যেসবটুকু ত্রুটিগুলো আগে হয়েছে আগামী দিনে যেন না হয়। আগামী দিনে যেন পশ্চিমবাংলার মানুষের ওপরে, বাঙালিদের ওপর বলুন না, পশ্চিমবাংলার জনতার ওপরে যেন কোনো রকম কোনো এফেক্ট, কোনো ব্যাড এফেক্ট যাতে না হয়, সেটা আমরা প্রত্যেকটা সময় যত এগোবো আমরা পরিবর্তনের মাধ্যমে নিজেদের ত্রুটিগুলোকে ঠিক করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 2005 সালে বলেছিলেন যে অনুপ্রবেশকারীদেরকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এই বাংলা হচ্ছে অনুপ্রবেশকারীদের আতুর ঘর। আজকে উনি নিজেই এটাকে বানিয়ে ফেলেছেন। মানে পুরোপুরিভাবে সেই 34 বছরের সিপিএমের সেই এক জিনিস পোশাক উনি পরে ফেলেছেন, আতুর ঘর বানিয়ে দিয়েছেন উনি। এবং এখন তিনি মানে যিনি রক্ষক তিনি ভক্ষক হয়ে গেছেন আমাদের। তো এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। এবং এই যে এসআইআর এর যে বিরোধিতা করছে, আপনারা ভালো করে মনে রাখুন, যতই এই ধরনের জিনিস করুক, সবাইকে বলছে যে নতুন করে নাম তুলুক, বিএলওদেরকে ধমকানি দিচ্ছে। বিএলওরা কেন গেছে? সব বিএলও গেছে, সারা দেশের বিএলওরা গেছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার তাদের অধিকার রয়েছে। আর তোমার অধিকার রয়েছে যে বিএলওদেরকে আমি হাঁটিয়ে দেবো? তোমার অধিকারের মধ্যে পড়ে বলে কি আজকে তুমি মানুষের সাথে এটা ভুল করছো যে তোমার নিজস্ব আইন শৃঙ্খলাতে বিএলওদের চলতে হবে? বিএলওরা একটাও নাম বাদ দিতে পারবে না, তাদেরকে হুমকি দিচ্ছে বকলমে যে আজকে আপনারা পশ্চিমবাংলায় আছেন, কালকেও আপনাদের থাকতে হবে। এ তো প্রতিবাদ দিয়েছেন, 2016-তেও দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী এসছে চলে যাবে, কিন্তু আপনাদেরকে বাংলাতেই থাকতে হবে। তার মানেটা কি? মানে পরিষ্কারভাবে এখানে পুরোপুরিভাবে মানে নিজে মানে মানুষকে, এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে সুন্দরভাবে প্রোটেকশন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের নাম করে হিন্দুদের বিরোধিতা করছেন, ভাষা আন্দোলনের নাম করে পশ্চিমবাংলার বাঙালিদেরকে বিরোধিতা করছেন, ভাষা আন্দোলনের নাম করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে পাশে নিয়ে আগামী দিনের ভোটের বৈতরণী পার হতে চাইছেন। এটাই বিশেষ আছে। এবং আমরা আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আমরা বলতে চাই যে বিভিন্নভাবে যেটা এই সরকার যে মিথ্যের আশ্রয় নিচ্ছে, মিথ্যে একটা গভর্নমেন্ট চালাচ্ছে, তার বিরুদ্ধে যেন মানুষ, আপনাদের মাধ্যমে সবাই যেন মানুষ গর্জে ওঠে। এটাই ছিল। দিদি, মালেগাঁও বিস্ফোরণ মামলায় 17 বছর পর রায় ঘোষণা, প্রাক্তন বিজেপি সাংসদ স্বাধীন প্রকাশ সহ 7জনকে বেকসুর খালাস, তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ এনআইএ আদালতে। এটা সত্যি মানে আমি কোর্টকে ধন্যবাদ জানাই। যেভাবে কংগ্রেস 70 বছরের কংগ্রেস হিন্দুদের ওপর কালিমালিপ্ত লাগার চেষ্টা করেছিল, আজকে বলেছিল স্কুটারের মধ্যে সেই মালেগাঁওতে বোম ছিল, তার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ফেকভাবে হিন্দুদেরকে শুধুমাত্র হিন্দুরা সন্ত্রাসবাদী আছে, হিন্দুদের সন্ত্রাসবাদী আতুরঘর, সোনিয়া গান্ধী থেকে শুরু করে সুব্রমণিয়াম থেকে শুরু করে প্রত্যেকটা লোক এই 70 বছরের শাসনে হিন্দুদের ওপর সেই টর্চার করছিল। আজকে কোর্ট তার রায় দিয়ে দিল। আজকে স্বয়ং হোম মিনিস্টার বলেছেন যে হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হতে পারেন, এই ধরনের কাজ করতে পারেন না। আজকে দেখেছেন, সেই জন্য পাহেলগাঁওতে আজকে আপনারা হিন্দু কিনা জিজ্ঞেস করে আজকে সেইভাবে পাহেলগাঁওতে খুঁজে খুঁজে আজকে হিন্দু স্বামীদেরকে, তাদেরকে মহিলাদের সামনে স্বামীদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই সাধ্বী প্রজ্ঞা সহ আরও যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই যে সত্যের জয় হয়েছে এবং ভারতবর্ষে হিন্দুত্বের জয় হয়েছে। এবং আগামী দিনে যেন আরও সত্য, যে সকল কংগ্রেস গভর্নমেন্ট যারা বিরোধীরা রয়েছেন, যে হিন্দুদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যারা অভিযুক্ত করছেন, সেগুলো যেন আস্তে আস্তে করে বেরিয়ে আসে। দিদি, রবীন্দ্রনাথ ঘোষ বলছেন এনআরসি নোটিশ আবার যদি কোচবিহার জেলার কোনো বাসিন্দারা পান তাহলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে। সে যত বাড়ি ঘেরাও করুক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই
ভোটার তালিকাকে ঠিক করা হবে। এসআইআর আর এনআরসি ওনারা একসাথে গুলিয়ে দিচ্ছেন মানুষকে। এসআইআর আর এনআরসিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। যারা অবৈধ ভোটার আইডি কার্ড নিয়ে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছেন তাদেরকে বের করার কথা হয়েছে, কোনো কিছু এনআরসির কথা হয়নি। এবং উনি নিজেও ভালো করে জানেন যে ভোটার যদি বেরিয়ে যায় তাহলে এই আগামী দিনের ভোটে উনি আর বিধানসভায় পৌঁছতে পারবেন না। উদাহরণ বলছেন নাম কাটলে খেলা হবে, বাংলায় বেছে বেছে ভোটার তালিকার নাম বাদ দেওয়া হলে খেলা হবে। কে? উদাহরণ বলছেন। এটাই বলবো যে নির্বাচন কমিশন খেলা কিভাবে হয় তাদেরকে দেখিয়ে দেবে। আগামী 2026-এ তৃণমূল সরকার যাওয়ার আগে নির্বাচন কমিশন খেলে দিয়ে যাবে যে কিভাবে আপনারা এতদিন ধরে খেলেছেন, এবং এই নির্বাচন কমিশনের খেলায় আজকে এই যারা অবৈধ যারা রয়েছেন ভোটার আইডি কার্ড নিয়ে তাদেরকে একদম এই ভারতবর্ষের বর্ডার থেকে আউট করে দেওয়া হবে। দিনহাটা মাথা ভাঙার পর এবার তুফানগঞ্জের বাঁশরাজা এলাকার বাসিন্দা মমিনা বিবির কাছে এলো এনআরসি নোটিশ। অসম সরকার ঠিক করেছে হচ্ছে উনি যেটা জানিয়েছেন যে উনি ওই বিয়ের পরে ওখানে থাকতেন, তারপরে এখানে চলে এসেছেন। বহু দর্শক এখানে আছেন, আচমকা তার কাছে ওই এনআরসি চিঠি এসেছে, বলা হয়েছে যে হাজিরা যদি না দেন তাহলে গ্রেফতার করা হবে। নিশ্চয়ই করা উচিত। তারা কোথাকার লোক? তারা বাংলাদেশ থেকে এসছে, তাদের কোনো ভোটার আইডি কার্ড নেই। আপনারা কালকে আমি একটা দেখছিলাম, পলাশ অধিকারী বলে একজন, নিজের শেখ মহিউদ্দিন নাম, তিনি এত বছর ধরে রয়েছেন, তিনি 45 বছরের লোক, 42 বছর তার বয়স, তার দুজন সন্তান আছে, অন্য আরও দুটো নাম অ্যাড করে নিয়ে উনি বহাল তবিয়াতে এখানে বিভিন্নভাবে এখানে রয়েছেন, কাজ রয়েছেন। এবং তাদের যখন ফেক ভোটার আইডি কার্ড সব যখন কোর্টে পেশ করা হয়েছে, মধ্যপ্রদেশ থেকে সম্ভবত উনি গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি দেখা গেছে যে সব ফেক কিছু নিয়ে ঘুরছিলেন, এবং সেটা বাংলাদেশের। অ্যাকচুয়ালি তার নাম শেখ মহিউদ্দিন, তিনি পলাশ অধিকারী নামে এতদিন ধরে থেকেছেন। তাহলে ভেবে দেখুন, আজকে যারা আমরা সবাই এখানে বসে রয়েছি, সবাই এখানে আমরা এই পশ্চিমবঙ্গ বলুন এই ভারতবর্ষের নাগরিক আছি, এবং তাদেরকে কেন আমরা ঢুকতে দেবো? কোন দেশ দিয়েছে ঢুকতে? বলুক দেখি। কোন উন্নত দেশ আজকে বাইরের লোকেদেরকে ধর্মশালা বানিয়ে এখানে রেখে দিয়ে আমাদের এখানে আরো এই দেশটাকে সন্ত্রাস, দাঙ্গা, বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার, এইভাবে কোন দেশ এই সুযোগ করে দিয়েছে? আমরা কেন করব? ভারতবর্ষের একটা পরিবার, সবাই আমরা একসাথে থাকি এবং সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো, কিন্তু কেউ একটাও লোক আগামী দিনের অবৈধ রোহিঙ্গা লোক আমরা এখানে ঢুকতে দেবো না। যদি কেউ থেকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে তারা ভোটার কার্ড সংশোধন করবে, এবং আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। আন্দোলনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে, আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ আন্দোলনে নামবে নিজেদের পরিবারে, নিজেদের সমাজকে প্রোটেক্ট করার জন্য। আজকে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি এবং বিজেপির সাংসদ, তিনি একটি প্রস্তাব এনেছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বিএলওদের হুমকি দিচ্ছে এই এসআইআর নিয়ে, তো এইটা নিয়ে আলোচনা হোক, এই প্রস্তাব তিনি রাজ্যসভায় এনেছেন। কি বলছেন? ঠিক বলেছেন। হতে পারে না এটা? প্রত্যেকটা রাজ্যের বিএলওকে তারা ডাকতে পারে, সেই অধিকার কেন্দ্রের নির্বাচন কমিশনের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আলাদা নির্বাচন কমিশনের বাইরে পড়েন আওতায়? এবং তিনি বিএলওদেরকে সেভাবে হুমকি কেন দেবেন? কেন খুঁজে খুঁজে সেই বিএলওদেরকে বাদ দিয়ে দেবেন? এবং এটা নিয়ে মনে হয় আইন নিয়ে আসা উচিত এবং এনাকে গ্রেপ্তার করা উচিত। এই ধরনের হুমকি দেওয়ার জন্য একজন নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপরে কেউ ঊর্ধ্বে নয় আমরা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষার বেহাল দশা, বহু মেডিকেল কলেজে পরিকাঠামো চিকিৎসা ক্ষেত্রে ঘাটতি রয়েছে। বিজেপি রাজ্যসভা সাংসদ সুনীল ভট্টাচার্যের প্রশ্নের লিখিত জবাবে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তার দাবি 2024-25 শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে 26টি পোস্ট গ্রাজুয়েট সিট কমিয়ে দিয়েছে এনএমসি। শিক্ষাকর্মীর অভাব, দুর্লভ পরিকাঠামো এবং পর্যাপ্ত রোগীর অভাবে পশ্চিমবঙ্গে, এটা সবাই জানে। স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভুয়ো। এদের একটা আলাদা প্রশাসন চলছে, আলাদা টাকা খাওয়া কি আছে, সিন্ডিকেট আছে, ক্ষমতা আছে। এবং এখানে যেভাবে ধসে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমার মনে হয় আমাদের সরকার এলেই এইটার সমাধান হবে। ইডির দল বেড়ালেন চন্দ্রনাথ সিনহা,
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এরা তো ইডি সিবিআই মানে এত ভুয়ো এদের সম্বন্ধে অভিযোগ আছে, এবং এরা মনে করে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে মাথার উপরে ততদিন আমরা থাকতে পারো বহল তবিয়াতে। এই জন্যই এদের এত সাহস হয় যে ইডি তল বেড়ানো। মানে বোঝাই যাচ্ছে যে যদি ইনি সত্যিকারের মানে সত্যবাদী হতেন তাহলে মাথা উঁচু করে ইডির কাছে যেতেন, সেটা ক্ষমতা নেই তার। দিদি, প্রায় 300 বিঘা জমি বিহার কৃষকদের, যেটা জানা যাচ্ছে ভাঙড়ের ঘটনা, এবং সেখানেও শাসক দলের নেতা জড়িত বলে বলছেন এলাকার মানুষ। দেখুন, পুরোপুরিভাবে পশ্চিমবাংলায় এখন কোনো শিল্প আসে না, কেউ কিছু করতে চাইছে না। যতদিন এই সরকার রয়েছে, এই সরকারের উৎখাত প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চাইছে, কৃষকরা চাইছে, কারণ সিঙ্গুরে কৃষকদের ওপরে যেভাবে বেইমানি করেছে এবং বিভিন্ন জায়গায় সেটা চলছে, নেতা মন্ত্রী যুক্ত আছে, প্রচুর টাকা পয়সার লেনদেন চলছে, বা পুরোপুরিভাবে এটার জন্য সরকার দায়ী। সোমবার থেকে তৃণমূলের ব্লক এবং টাউন পর্যায়ে নেতৃত্বে রদবদলের জন্য জেলুয়ারি বৈঠক ডাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবে সুব্রত বক্সী এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন। 26-এর ভোটের রাশ কি তাহলে অভিষেকের হাতে? দেখুন, কারোর অভিষেকের হাতে থাকুক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকুক, 26-এর পুরো ইলেকশনের পুরো দায়িত্ব আমাদের সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষের হাতেই চাবিকাঠি আছে, কোনো তৃণমূল সরকারের ওপর নেই। এবার যেভাবে যাই হোক, যে আন্দোলনই করুক, যেই হাতে নিক তৃণমূলের ব্যাটন, এ যাত্রায় আর তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না। সাধারণ মানুষ এর জবাব দেবে। আধারে সরকারি ব্যবস্থার অবৈধ ব্যবহার করে অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো আধার তৈরি চক্রের পর্দা ফাঁস করল রাজ্য এসটিএফ। তাহলে কি সরকারি ব্যবস্থার মধ্যেই ভুল? পুরোপুরিভাবে সরকার ছাড়া এটা হতেই পারে না। সরকার পুরোপুরিভাবে তাদেরকে রেখে ফেক আইডি কার্ড দিয়ে, এবং তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে রোহিঙ্গাদেরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ভুয়ো বাড়ি তাদেরকে করে দেওয়া হয়েছে, যেটা পাওয়ার তারা যোগ্যতা নেই, তাদের অধিকার নেই। তাদের শুধুমাত্র ভোট দেওয়ার জন্য তাদেরকে এখানে পুষে রাখা হয়েছে, এবং সেটা রাজ্য থেকেই হয়েছে। পুরো এক ধাক্কায় অনেকটাই নেমে গেল কলেজে ভর্তির আবেদন। 1 বছরে আবেদনকারীর সংখ্যা কমে গেল 1,68,000। পরিযায়ী শ্রমিকদের মতোই কি রাজ্যে হিড়িক পাচ্ছে পরিযায়ী শিক্ষার্থীদের? রাজ্যে ঘটে চলা দুর্নীতি কি দায়ী এর জন্য? দেখুন, যেভাবে কলেজে এরকম দুর্ঘটনা ঘটছে মহিলাদের ওপর, যেভাবে পুরোপুরিভাবে ইউনিয়নবাজি চলে, যেভাবে এখানে কোটা, ঘুষ, কাটমানি যেভাবে চলছে, এইভাবে তো মানুষের কোনো ভবিষ্যৎ তৈরি হতে পারে না পরিবারের। তো মানুষ পরিবারই চাইছে যে না, যতদিন এই সরকার আছে এখানে অন্তত পড়াশোনা করার মতন পরিবেশ নেই, এবং সেই জন্যই পরিযায়ী শ্রমিকের মতন এই স্টুডেন্টসরাও আস্তে আস্তে এই বেঙ্গল ছাড়ছে। তারা বাইরে গিয়ে পড়াশোনা করছে, উন্মুক্ত বাতাসের মধ্যে, খোলা হাওয়ার মধ্যে, তারা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে, আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি ছিল তাতে বলা হয়েছে বিধানসভা কেন্দ্রের ভোটার না হলে ওই কেন্দ্রে কাজ করতে পারবেন না বিএলওরা, কাজ করতে পারবেন না আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরাও। সরকারি কর্মী গ্রুপ ডি পদমর্যাদার কেউ ভোটার তালিকার সমীক্ষার কাজ করতে পারবে না, এবং গ্রুপ সিও করতে পারবে না। এত দক্ষ সরকারি কর্মী তাহলে কোথায় পাবে কমিশন? কর্মী সংকটে আটকে কমিশনের বর্তমান বুঝলাম না। যে নির্বাচন কমিশন যে এসআইআর নিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে বলেছে যে বিধানসভার অধীনে থাকবে যারা আর কি সমীক্ষাটা করবে, না হলে করতে পারবে না। তাহলে এত দক্ষ কোথা থেকে পাবে আধিকারিক? মানে বিএলওরা ওই বিধানসভার হতে হবে। হ্যাঁ, যেটা নির্বাচন কমিশন বলছে সেটাই মানা উচিত, কারণ তারা ঠিকভাবে সার্ভে করতে পারবে না পুরোপুরিভাবে। পুলিশকে কর্দলী ভাষায় আক্রমণ করে পদোন্নতি হলো অনুব্রত মণ্ডলের, এটা তৃণমূলের পক্ষে সম্ভব? কথা তো করছেন মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আশীর্বাদ রয়েছে। এত নোংরা কথা বলেও আবার একদিকে নোংরা কথা, অন্যদিকে ভাষা আন্দোলন চলছে। বীরভূমের মাটি থেকেই উনি ভাষা আন্দোলন শুরু করেছেন, আবার তারই লোক এরকম নোংরা ভাষা বলেছে। মানে ভাষা আন্দোলনের শুরুটা সেই বীরভূম থেকে ওনাকে করতে হয়েছে, এবং সেটা মানে মানুষ মানে ওনার কাছে মেন হচ্ছে ভোট, এবং ভোটের জন্য উনি এই ধরনের যারা ভাষার মানে সন্ত্রাস করছে তাদেরকে নিয়েও ওনার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই, এটাই বলবো। প্ল্যান শেষ হবে 2027 মার্চের মধ্যে। আজ প্রেস কনফারেন্স করে জানালেন শেষ মন্ত্রী গণেশ মিত্র।
2027-এর মধ্যে ঘাটাল হসপিটাল 2019 থেকে এটা চলছে, 2019 থেকে এটা চলছে, 19, 21, 24, 26, কারণ এমনভাবে ডেটটা মানুষের কাছ থেকে নিয়ে নিলেন যে মোটামুটি ভোটটা পার হয়ে যাবে, 27-এ হবে। মানুষকে আবার একটা ভুয়ো একজন মানে শিল্পী, যিনি আমি দেবের কথা বলছি, যে তিনি সিনেমা করেন, এত ভালো ভালো সিনেমা বানান, তাকে দিয়ে পুরোপুরি তার ঘাড়ে বন্দুক রেখে পুরোপুরিভাবে চালানো হচ্ছে। এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান জীবনে এই সরকারের আমলে হবে না, 2027-এ এই সরকার থাকবেও না। সুতরাং মাস্টার প্ল্যান আর কোনো হওয়ার নেই। যা করবার মানুষের কাছ থেকে ভোট নিয়ে নিয়েছে, মিথ্যে কথা বলে। মেট্রো রেলের বিন্দু মাত্র রক্ষণাবেক্ষণ হচ্ছে না, মেট্রো রেলকে অবহেলা করা হচ্ছে, বিমাতৃ সুলভ করা হচ্ছে কলকাতা মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ সাংসদ মালা রায়। কোনোভাবে কোনো কিছুতে মেট্রো রেল যেভাবে মানে আমরা দেখি, যেভাবে মেট্রোর যাত্রী সংখ্যা বাড়ছে এবং যেভাবে মেট্রোর দিকে এগোচ্ছে, যদি আজকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হতো তাহলে মেট্রো রেলের সংখ্যা বলুন বা মেট্রো রেলের যাত্রীদের সংখ্যা বাড়তো না। যথেষ্ট করা হচ্ছে। যিনি বলছেন তিনি আগে নিজেদের এরিয়াগুলোকে ভালো করে দেখুন, মানুষের কোনো ত্রুটি বিচ্যুতি তাদের হচ্ছে কিনা। এই বিষয়ে একটা প্রশ্ন করবো। বিরোধীরা প্রত্যেকেই বলছে যে 15 বছরের মধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশনে এরা বিপর্যয় হলো, পূজার দেখে গেছে, পূজার ফাটল ধরেছে, তাহলে তাই কি মেট্রো প্রকরিত করছে নাকি এই প্ল্যানের কোনো গলদ ছিল, ঠিকভাবে প্ল্যান করা হয়নি? দেখুন যেটা হয়েছে সেটা নতুন করে তো সেটাকে আবার নতুন করে তৈরি করার কথা বলা হয়েছে। সে ব্যাপারে কোনো ত্রুটি আমাদের রেলের বা মেট্রোর কিছু থাকতে পারে না। এবং কবি সুভাষে যেটা হয়েছে, মানুষের তো বিপর্যয় তো সবসময়তেই মানুষের হয়ে থাকে অনেক সময়, এবং সেটা হয়েছে, সেটাকে মেরামত করা হবে। এটার মধ্যে কোনো রাজনীতির দরকার নেই। জয় বাংলা বলায় শুভেন্দু অধিকারীকে জয় বাংলা বলা হয়েছিল গতকাল, উনি এক জায়গায় যাচ্ছিলেন, তো তিনি যে ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন তার তীব্র নিন্দা করে সংসদে প্রস্তাব আনছিলেন সাংসদ মহুয়া মৈত্র। তো তার এই প্রস্তাব গৃহীত হয়নি, তবে তিনি বলছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আচরণেরও সমালোচনা করেছেন। জানি না এই বিষয়টা, আমি জানি না আমি বিষয়টা। যদি দেখুন মানে তৃণমূল সরকারের এটাই বলবো, তৃণমূল বিভিন্নভাবে ছুতো খুঁজছে কিভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে বলুন, শুভেন্দু অধিকারী আমাদের এরা অপোজিশন বলুন, তাদেরকে কিভাবে মেলাইন করা যায়, কিভাবে তাদেরকে মানে বিপদে ফেলা যায়, এটাই তারা তৈরি করতে চাইছে। চলো হয়ে গেছে, আর হয়ে গেছে। নয়া তথ্য এখানে স্টার্টআপ কোম্পানি খোলার চেষ্টা করেছিলেন, সন্তান নামে দুটো আধার কার্ড, দুটো ঠিকানা, সেই আধার কার্ড বানিয়ে দিয়েছে। যদি কেউ এরকম ধরনের মানে বেআইনি জিনিস তৈরি করতে চায়, অবশ্যই তার প্রতি স্টেপ নেওয়া উচিত আমার মনে হয়, এটাই বলবো। এই হয়ে গেল মনে হচ্ছে। সব ফেক, মিথ্যের সরকার, ফেক ঘাটাল মাস্টার প্ল্যান, এবং সেখানে সাংসদকে সামনে রেখে বেচারা তাকে মানে হ্যারাস করা হচ্ছে, পুরো ফেক জিনিস। এই জন্য 2027 অব্দি তারা টাইম নিয়ে নিয়েছে। এটা পুজো কমিটির, দেখুন এখানে পুজো কমিটির ভোটারদেরকে মানে তাদের ক্লাবগুলোকে অনুদান দেওয়া হবে। এমনিতে কাউকে চাকরি দিতে পারছে না, তাদেরকে ডিএ দিতে পারে না, এবং সেখানে 85,000 থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। মানে এটা ভোটের আগে তাদেরকে পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে, কমিশন দিয়ে দেওয়া হচ্ছে, যে সেই ক্লাবগুলো যাতে ভোট করে আর যেন ভারতীয় জনতা পার্টিকে ভালো করে গালি দিতে পারে, বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে। কিন্তু আমার ধারণা সবাই অপেক্ষা করে রয়েছেন, যারা পুজো কমিটি টাকাও নিচ্ছে তারাও অপেক্ষা করে আছেন। আগামী বছর তৃণমূল সরকার যাবে এবং নতুন আমাদের সরকার আসবে। आप देख रहे हैं न्यूज UNI। क्या
ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक गणेश चतुर्थी আছে, বিশ্বকর্মা পুজো আছে, দুর্গা মাতার পুজো আছে, কালী পুজো ইত্যাদি আছে, জগদ্ধাত্রী পুজো আছে, ছট আছে। কলকাতা হাইকোর্ট আজকে আরো ধুলিয়ান শামশেরগঞ্জে প্যারামিলিটারি ফোর্সেস রাখার যে যেটা আছে সেটা এক্সটেন্ড করেছেন। আরেকটা দাবি বা আবেদন আমার আছে NIA নিয়ে, সেটা ফাইনাল রিপোর্ট ফরওয়ার্ড করেছেন পুলিশের কাছ থেকে, হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনের বিষয়ে ডিজিপির কাছ থেকে। এটাতে আমি আমাদের সংখ্যায় কম হিন্দু যারা ধুলিয়ান শামশেরগঞ্জে মুর্শিদাবাদের, তাদেরকে আশ্বস্ত করতে পারি যে তাদের যে আশঙ্কা ছিল গত কয়েকদিন ধরে, তারা আমাকে মেসেজ করছিলেন লাগাতার যে জিহাদিরা পুলিশ এবং শাসক দলের আশ্রয়ে হুমকি দিচ্ছিল যে প্যারামিলিটারি CRP BSF চলে গেলে তারপরে আবার দেখে নেব। এটা এক নম্বর গেল। বাকি আপনাদের কিছু জানি। গতকাল আপনি একটা বিষয় সামনে এনেছিলেন যে রাজ্যের মুখ্য সচিবকে না জানিয়ে যে বিএলওরা ট্রেনিংয়ে গেছে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা। মুখ্য সচিব নয় তো মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলওদের ধমক দিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, পরিষ্কারভাবে এক্সটেনশনে থাকা মুখ্য সচিব স্তাবক মনোজ পন্থ, তাকে 13cc স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার। ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি, এমনি তো সংবিধানের 324 থেকে 329 ক্লিয়ার আছে। আর রিগার্ডিং ইলেকটোরাল রোল 13cc পড়ে নেবেন। মনোজ পেয়ে গেছে মেসেজ, ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে, এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজ চেঞ্জ করতে পারবে না, পারবে না, কোনোভাবে পারবে না, নিশ্চিন্ত থাকতে পারে। কিন্তু বিএলওরা অনেক ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয়, এটা আমরাও আশঙ্কা করছি। কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে,
ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে। মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন। এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয়। জেপি নাড্ডার মতো জাতীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়। সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয়, তার উপরও আক্রমণ ঘটেছে। আর আমাদের কথা তো ছাড়ুন, আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সামনে। মানে এক্ষেত্রে বিএলওদের তারা অনেকে দাবি করছেন যে সেন্ট্রাল ফোর্স যদি দেওয়া যায়। বিএলওদের বলুন কাজ শুরু করতে, যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে। আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব, আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন। তাদের শুরু করতে বলুন। তারা পূর্ব অভিজ্ঞতা বা রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি, সে নারী নিরাপত্তা হতে পারে, সরকারি ব্যবস্থায় যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন, বা সাংবাদিক, পোর্টাল, ইউটিউবারের লোকেরা হতে পারেন। সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে এবং সে বিষয়ে আমরা তো আওয়াজ তুলব। বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন না বললে, না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে কাজ করি। রাজ্যে এসআইআর এর পরিকল্পনা নেওয়া হচ্ছে, কমিশন সূত্রে খবর, বিএলওদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই আবহে দাঁড়িয়ে এসআইআর নতুন কিছু নয়। 2002 সালেও এই রাজ্যে হয়েছে, যার মূলে 2004-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 26 লক্ষ নাম বাদ চলে গেছে। এসআইআর নতুন কিছু নয়। কোন 4 জনের নাম বাদ যাবে আমি আগেও বলছি, এখনো বলছি, একটু ইলেকটোরাল রোল, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলো সম্পর্কে যদি ধারণা থাকে, যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে। আমি ওই কথাটাই বলছি, 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। একটু আগেই বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের 21টা অনুপ্রবেশকারীকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করেছে। প্রত্যেক দিন হচ্ছে। এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান। পরিষ্কার করছে, এ করবে না। প্রথম তো এসআইআর থেকে নাম যাবে, এসআইআর থেকে নাম যাবে। ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, এদের কোনো চিন্তা নেই। এমনকি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী, যারা অনুপ্রবেশকারী নয়, তাদেরও কোনো চিন্তা নেই। সুন্দর, আপনি এখানে যখন প্রেস মিট করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির বৈঠকে রয়েছেন। গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে 1 লক্ষ টাকা করে এবার অনুদান দেওয়া হবে। কোনো লাভ হবে না, সব পুরসভায় হেরেছে। যারা প্রকৃত সনাতন হিন্দু, ভারত প্রেমী, তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি, পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না, টাকা দিতে হবে। পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো, ছবি দেওয়া, ব্যানার টাঙাতে হবে। পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে। এরা অনুমতি পাবে না। অতএব
এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই। গত কয়েক মাস আগে যে 56 ভোট করেছে লোকসভায়, 7 দফাতে প্রত্যেক দফাতে 5000 করে ক্যামেরা বন্ধ রেখে করেছে, প্রত্যেক দফাতে। সেখানে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার 54টা ওয়ার্ডে যাদবপুর, দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে। 77টা পুরসভা কর্পোরেশন, শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে, হাওড়া কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন হেরেছে, দুর্গাপুর হেরেছে। আপনি যদি তালিকা দেখেন হেরেছে। এবং আমরা 77 আর কংগ্রেস সিপিএম জোটের তারাও 5টা পুরসভাতে লিড আছে। স্বাভাবিকভাবে এসব করলে কোনো লাভ হবে না। যে রাজ্যে 7 লক্ষ কোটি টাকা ঋণ, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে 8200 সরকারি স্কুল বন্ধ হয়েছে, 6800 শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জি টাটা সহ। আর যাই হোক, কোন সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে 26-এ ভোট দেবেন, নিশ্চিত থাকুন। আমি ওর কথার উত্তর দেব না, ভাইপোর শেখানো কথায় উত্তর দিচ্ছে। বারে বারেই বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতীয় সংস্কৃতি, হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয়, এটা নিয়ে কোনো বিষয় নয়। আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে, ওই লোকটার নামও জানেন, বিশেষ কমিউনিটি, পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সকে দাঁড়িয়ে থেকে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন, এটা কি শুনে নেওয়া হবে? ওই ইমাদুল না কি না মইদুল, ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে, ওটাই আমি বলেছি। এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা, রোহিঙ্গা ছাড়া বলতে পারে না। ভারতীয় মুসলিম, পশ্চিমবাংলায় বসবাসকারী বংশ পরম্পরায় মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো বিরোধ নেই। আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে, দাদা ভোট দিতে যাই, বুথে ভোট দিতে পারি, জানলা খোলা থাকে, আপনাদের এজেন্ট থাকে না। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ ভোটের দিন লড়তে পারে না, যদিও 2-4টে বুথে ভরে ঢোকে, প্রতিকুর রহমান টহমানের মতো, নওশাদ ভাইটাইয়ের মতো মাঠটার খেয়ে সকালবেলা বেরিয়ে। হাড়োয়া উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে, একটা বুথে এজেন্ট ঢুকতে পারে। আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে, গুড মর্নিং করে, ডাক্তার, শিক্ষক, প্রফেসর, তারা আমাকে বলে ভোট দিতে পারি না, বুথের জানলা খোলা থাকে, ফলতাতে 8টা করে এজেন্ট থাকে, গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে, ব্ল্যাক টেপ লাগানো থাকে, সেলো টেপ, সব প্রত্যেকে নোটা। ওটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই। জয় শ্রীরাম বারবার বলবো, অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন, যে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয়, সে উত্তর আমি দেব। শিক্ষাকর্মীর অভাব, দুর্বল পরিকাঠামোর অভাবে এবার মেডিকেল কলেজ থেকে সিট কমে যাচ্ছে, মেডিকেল কলেজগুলো থেকে এবার সিটও কমে যাচ্ছে। 80,000 অনার্সের সিট 3 বার ডেট পিছানোর পরেও 50,000 ভর্তি পেরোয়নি, 30-35,000। গোটা কম শিক্ষাটা, আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, যারা ম্যারেড বা যাদের ভাই বোনেরা বাড়িতে ছোট বাচ্চা আছে, আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে, সবার প্রাইভেট স্কুলে পড়ে। এবং এটা কবে হয়েছে? গত 7-8 বছরে মমতার আমলে হয়েছে। যিনি মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়া, সত্যম রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিমবাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন। এবং এই কারণেই গত 1 বছরে 8,200 প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল তালা চাবি বন্ধ হয়েছে।
আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন, উত্তর নিজেই পাবেন। আপনার বাড়ির ছেলে মেয়েরা, আপনার ভাইয়ের ছেলে মেয়েরা, আপনার বোনের ছেলে মেয়েরা, আপনার পরিচিত জনের ছেলে মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না, কারণ ভরসা আপনাদের উঠে গেছে। অথচ আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকেই, প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মাস্টার ডিগ্রি করি। 77 নম্বর ওয়ার্ড মমতা ব্যানার্জির কাছে খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে সবচেয়ে বেশি লিড পায়। এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর যদি হয় 77 নম্বর ওয়ার্ডে কি কোনো এসআইআর হয়? মানে এসআইআর আগেও হয়েছে, এবারও হবে। কবে করবেন ইলেকশন কমিশন বলবে। এসআইআর হয় মানে মমতার হাতে লিখে আবার বলি 13CC ইলেকশন কমিশন ইজ দ্য সুপ্রিম অথরিটি। ভারতের সংবিধান দিয়ে গেছে। আমরা যে যন্ত্রণায় ভুগছি, আপনারা ভুগছেন, ইলেকশন কমিশন এবারে সেই যন্ত্রণাটা কিভাবে ভুগতে হয় দেখবেন। শুরু তো বলছি থেকে হয়ে গেছে। শুভেন্দুদা, বাংলাদেশে নতুন করে হিন্দু নির্যাতন আরো বেড়ে গেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন আরো বেড়েছে সাম্প্রতিককালে। আমি শনিবার দিন বলবো বাড় আবার বেড়েছে, আবার একটু ডুঁকের মুখ হয়ে নুন দিতে হবে, আবার একটু টেট্রপলে যেতে হবে। তারা বলছি ভাঙড়ে 300 বিঘার মতো জমি হাতিয়ে নিচ্ছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। ভাঙড়ে জমি মাফিয়ারা 300 বিঘার মতো জমি ভাঙড়ে হাতিয়ে। গোটা রাজ্য জুড়ে লুট চলছে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর এখন ও মুখ্যমন্ত্রীর হাতে থাকা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন ভূমি দপ্তরের রেকর্ড কেলেঙ্কারি, রেকর্ড করে জায়গা বিক্রির যে দুর্নীতি সামনে আসবে, এবং এটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে। বিএলআররা এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা সংগঠিতভাবেই কাজ। বাঙালি ইস্যুতে আবারও বিধানসভা অধিবেশন, একটা বিশেষ অধিবেশন ডাকা হতে পারে এমন একটা সমন পেলে বলবো। বাঙালি ইস্যু টার্গেট। আবার বলি, বাঙালি আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান এক নয়। ইউসুফ পাঠান যেমন বাঙালি নয়, শত্রুঘ্ন সিনহা যেমন বাঙালি নয়, কীর্তি আজাদ যেমন বাঙালি নয়, সাকেত গোখলে যেমন বাঙালি নয়, কাকিমা যেমন চাচি নয়, জল যেমন পানি নয়, আকাশ যেমন আসমান নয়, বাবা যেমন আব্বা নয়, তাই বাঙালি মানেই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান নয়। উনি উল্টান আর সোজা। এই যে আমি এখানে কোনো কারণ নেই যেখানে পাঠিয়ে দিচ্ছি, তাকে ছবিতে দেখা কোনো কারণ আছে? বিরোধী দলনেতার অফিস হচ্ছে আসেন, একটা লোক, একটা এমএলএ ছিল, সই করতে এসেছিল স্ট্যান্ডিং কমিটিতে, ফেরার সময় এগুলো দাঁড়িয়ে পড়ো। কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই। আপনার সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমি প্রত্যেক দিনই জেলা যাই, কালকে বাঁকুড়ায় থাকবো। আমার এখানে অফিস, সই করতে হয়, চিঠি খুলতে হয়। আজকে এখানে ধুলিয়ান শামশেরগঞ্জের কেস ছিল, আমি ছিলাম। দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে, হাইকোর্ট আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা 7:30টার সময়। একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে, বড় মিছিল, তার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হলো। রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, একটা সামাজিক অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার, তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হলো। আপনি দেখুন, এদের পাঠিয়ে দিতে আমি বলার পরে পালাচ্ছি। এই বনগুলোর কি অপরাধ? এই পুলিশের ইউনিফর্ম নেই। আপনি এইরকম পুলিশ কোথাও পাবেন না, এইরকম পুলিশ কোথাও দেখতে পাবেন না। এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে 20 জনকে। আরে এতজনকে লাগবে না, কারণ মহিলাদেরকে, অনুব্রতকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন। Y+ সিকিউরিটি, বীরভূম জেলার তৃণমূলের কনভেনার, সরকারি কমিটি মিটিংয়ে তিনি
আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে, সবে আজকে ইলামবাজার পাড়ুই এইসব ওসিরা গেছে, অনুব্রত জ্যেষ্ঠ রাত শুরু হয়েছে। জেলে এখন 2 বছর জেল খেটেছেন, 4 বছর কিন্তু আপনার বাকি আছে। যে মামলায় আপনি 2 বছর জেল খেটেছেন, ওই মামলায় আপনার এগেন্স্টে চার্জশিট হয়েছে, আপনার কিন্তু ওই মামলায় 6 বছরের পানিশমেন্ট হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন, যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে 5 বার বলেছেন ধর্ষণ করেন, তিনি আজকে নতুন করে মুকুট করলেন। আর বিরোধী দল নেতা এসছে, আমি ঢুকার সময় কাউকে দেখিনি, যারা নর্মাল থাকে তারাই। আমার বেরোনোর সময় 20টা লোককে পাঠিয়ে দিয়েছে। দেখুন, সমস্ত বোনেদের পাঠিয়ে দিয়েছে, মহিলাদের সমস্ত, দেখুন তাদের সিভিল ড্রেস, এটা মমতার বিশেষ পোশাক। এই পোশাক পরেই সামনে দাঁড়ায়, যাতে একটু ধাক্কাধাক্কি করি, কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে ঢুকি। আপনাদের কি করার আছে করুন, আমার হাত ঢোকানো। ঠিক একইভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং উনার এয়ারের মার্শাল সেদিন 20 জন বোনেদের দিয়ে, মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিলেন, আর আমার হাত দুটো ট্রাউজারের ভিতরে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন, তার পুলিশ যা করছে, এটা কদর্য, নিম্নরুচির। এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন, আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল। বুদ্ধবাবু যদি স্পেস না দিত, আপনি টাটার তৈরি ওই কারখানাটা উড়িয়ে দিতে পারতেন। আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুগতে হবে। 8 মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না, যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবে না। আমি আপনাকে বলে গেলাম, স্পষ্টভাবে বলে। দাদা আজ আপনি পোস্ট হিন্দি শুরু হোগা বলছি, কামতাপুরি আন্দোলন আবার শুরু হয়েছে নর্থ বেঙ্গলে। তো কামতাপুরি আন্দোলন কে করছে আমি জানি না, কেন করছে আমি জানি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বংশীবদন বর্মনরা জোটে আছেন, মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে অনেকে আদালতে চলে যায় আর বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না, সরস্বতী পুজো করতে দেন না। হ্যাঁ, আদালতে যেতে হয়েছে তো। উনার বাড়ির কাছে যোগেশচন্দ্র কলেজে ছাত্রীকে আদালতে যেতে হয়েছে, আপনারা দেখিয়েছেন। মমতা ব্যানার্জি যে কত বড় মিথ্যাবাদী, 2 দিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে। ইলেকশন কমিশন তৃণমূলের টুইটের উপরে বলেছে যে কুকুরের ছবি দিয়ে বিহারে বলেছিল। তৃণমূল দল এবং মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী, এটা সবাই জানে। নগর উখড়াতে আপনার যে বুথ সভাপতি, তিনি পুজো বন্ধ করেননি, আমাদের গিয়ে পুজো করতেন। হিন্দুরা মিছিল করবে দীঘাতে, দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, না বিধান রায় সৃষ্টি করে গেছিলেন? হিন্দুরা মিছিল করবে, কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। আজকে এ সরকার হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগ টুর সরকার, এবং সোহরাবুর্দি যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন। এই কারণে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিটও করেনি, আপনার টাকাও নেয়নি। হিন্দুরা আপনাকে ঘৃণা করে। যে মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় পার্ক সার্কাসে উনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে, যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ নাচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন, সেই মমতা ব্যানার্জি আর যাই হোক প্রকৃত সনাতনী নয়। তা আমি নয়, বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে। তাই আমাদের যে 2,33,27,000 ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট, আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে 2,75,00,000 ভোট পেয়েছেন, তার 2 কোটি ভোটই হচ্ছে
একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোটে এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি, আর 26-এ ভবানীপুরে আপনাকে হারাবো। দয়া করে মেটিয়া বুরুজে পালাবেন না, দেখা হবে ভবানীপুরের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে পুজোর সময়। ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাঁসখালির মতো, মাটিগাড়ার মতো, ময়নাগুড়ির মতো, আরজিকরের মতো, কসবা ল কলেজের মতো। যে মমতা ব্যানার্জি পানিহাটি সোমনাথকে চেয়ারম্যান করে অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে, যে মমতা ব্যানার্জি কেষ্টকে মুকুট পরিয়ে দিয়ে আসেন বীরভূমে গিয়ে, সেই মমতা ব্যানার্জি বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না। তাই আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকি কন্যা সুরক্ষা যাত্রা, নারী সম্মান যাত্রা নিয়ে। উনি বলছেন সারা রাত জেগে আমি পাহারা দিই, নারীদের নিরাপত্তার জন্য আমি সারা রাত জেগে পাহারা দিই। উনি বলছেন কোথায় পাহারা দেন? রাতে জেগে উনি পাহারা দেন। ভয়ে 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 এই মুহূর্তে মনে হয় বাড়ির কাছে চলে এলো শান্তনু সিনহা আর হাজারখানিক পুলিশ নিয়ে। উনি ভয়ে জেগে থাকেন। 14ই আগস্ট রাত জাগরণ দেখেছিলেন, ভয় থাকেন। নবান্ন অভিযানের দিন পালান কেন? সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানের দিন বীরভূমে পালিয়েছেন। 9ই আগস্ট আমি বলে দিলাম বাড়ি থেকে বেরোবে না, নয় পালাবে। প্রত্যেকবারে পালায়। সব কথা বলে লাভ নেই। আপনি রাত্রে জেগে থাকুন আর দিনের বেলা ঘুমান, কোনো অসুবিধা নেই। বাংলা আপনাকে বিসর্জন দেবে। বাংলার জনগণের গর্জন, 26-এ মমতার বিসর্জন। বলছে বিসর্জনের ক্ষেত্রে ফাজি মোতাবেক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দিচ্ছেন 2, 3, 4 এই 3 দিন বিসর্জন হবে। 5 তারিখে কার্নিভাল হবে, 2, 3, 4 উনি বলে দিচ্ছেন 2, 3, 4 বিসর্জন, 5 তারিখ কার্নিভাল উনি ডিক্লেয়ার করে দিয়েছেন। উনি 1 বছর দুর্গাপূজার বিসর্জন বন্ধ করেছিলেন, মহরম ছিল বলে। পঞ্জিকা শাস্ত্র মতো হবে, ক্লাব বসে ঠিক করবে। আর যে ক্লাব মমতা ব্যানার্জির 1 লক্ষ টাকা শর্তাধীন দিলে, বিনা শর্তে সরকারি টাকা দিচ্ছে নি, যদি মমতা ব্যানার্জির ছবি টাঙানোর শর্তে টাকা নেন, তাহলে আর যাই হোক অভয়ার বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি মনে করি। আর যে ক্লাব শর্তাধীনে মমতা ব্যানার্জির দেওয়া টাকা, সরকারের দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে, তারা আমাকে জানাবেন, তাদের পাশে বিরোধী দলনেতা আছে। অভয়ের বাবা মা তারা গিয়ে তার সন্তানের ভীষণ দুঃখজনক, ভীষণ দুঃখজনক। ওই রকম একটা সুন্দর বাংলার রত্ন কন্যা, আমাদের সকলের বোন, তার ওকে আনতে পারছি না। গয়াতে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হিন্দু শাস্ত্র মতে কি নিদারুণ যন্ত্রণা। কালকে ওনার বাবার সঙ্গে আমি টেলিফোনে সন্ধ্যাবেলা কথা বলেছি এবং ওনার কুশল বিনিময় করেছি, কথা বলেছি। বাইরে কি বলবো? বিবেকানন্দের বাড়ির আশেপাশের বিভিন্ন বাড়ি এই মুহূর্তে বেসরকারি সংস্থা বা প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। বিবেকানন্দ বাড়ি যারা দেখভালের দায়িত্ব রয়েছে রামকৃষ্ণ মিশন, আমি জ্ঞান লোকানন্দজি তিনি আক্ষেপ প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন। কিন্তু মঞ্চে দেখছি তো আছেন মনে হয় রামকৃষ্ণ মিশনের কেউ, ওখানেই তো বলতে পারেন, মালিক আছে তো, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যে বাঙালি আমরা করতে দেব না। বিবেকানন্দের বাড়ির সঙ্গে সমগ্র পৃথিবীর সনাতনী, এটা বাঙালি টাঙালি ব্যাপার নেই, ভারতীয় এবং হিন্দুদের আবেগ যুক্ত রয়েছে। এই বিবেকানন্দ গিয়েই সনাতন ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। এই স্বামী বিবেকানন্দই বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দের বাড়ি, যেখানে আমরা 12ই জানুয়ারি প্রত্যেক বছর যাই, তাকে প্রমোটারদের হাতে বিহার হতে দেন।
आप देख रहे हैं न्यूज UNI। আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।